আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। বিগত কয়েকদিন থেকে ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন খবরাখবরে চোখ রাখছিলাম দুটি কারণে। একটি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের উপরে যে বিরোধ বাংলাদেশে চলছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সামরিক বাহিনীর প্রধান ওয়াকার সাহেবের যে পারস্পরিক বিরোধ, এটা নিয়ে আমরা বেশ কিছুদিন থেকে আমি ইউটিউবের ফেসবুকের সমস্ত আলোচনা শুনবার চেষ্টা করছিলাম যে কোন দিকে গড়াচ্ছে বাংলাদেশ, সেই চিন্তা ভাবনা থেকে। এবং চোখ রাখতে রাখতে আজ আজ সকালেই দুটো বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছে। এক হচ্ছে বিডিআর বিদ্রোহ সম্পর্কে তৎকালীন সেনাপ্রধান মঈন সাহেবের সেকেন্ড ইন কমান্ড, একজন লেফটেন্যান্ট কর্নেল, তিনি তৎকালীন সময় কমান্ডিং অফিসার ছিলেন, সেকেন্ড কমান্ডে ছিলেন। তার প্রায় ২০ মিনিটের একটা আলোচনা শুনছিলাম এবং তিনি যে সমস্ত বিষয়ে উপস্থাপন করেছেন সেগুলো আসলে একেবারে খুব স্পষ্ট এবং সত্য। এটা আমি নিজেও এই বিষয়ে আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসও কিন্তু একই বিষয় আমাদের তৎকালীন আমরা বিভিন্নভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি আলোচনা করেছি। আসলে আমরা যারা বিদেশ থেকে বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশে কাজ করি, তারা সরাসরি কোনো সরকারের বিরোধিতা করতে পারি না। এটা আমাদের মানে কাজের ক্ষেত্রেই নিষিদ্ধ। কারণ আমাদের সেই দেশে কাজ করতে গেলে আমাদের সরকারের বিভিন্ন মানে অর্গানকে আমাদের প্রয়োজন হয়। সে অর্থে আমরা তাদের ডিরেক্ট সমালোচনা করার ক্ষমতা রাখি না। তবে ইনডাইরেক্টলি আমি বহুবার এই বিষয়ে শেখ হাসিনার সমালোচনা করেছি এবং তার মিথ্যাচারের ইনডাইরেক্ট বিভিন্নভাবে সমালোচনা করেছি। তো আজকে এই লেফটেন্যান্ট কর্নেল ওনার যে আলোচনা শুনলাম, তাতে করে বিডিআর বিদ্রোহের সাথে শেখ হাসিনার সম্পৃক্ততার আরও বাস্তব প্রমাণ পাওয়া গেল। তো এটা আসলে আমরা যারা সংবাদ পর্যালোচনা করবার ক্ষমতা রাখি এবং যারা যারা প্রকৃত সংবাদ পর্যালোচনা করতে পারে, তাদের খুব স্পষ্ট তারা স্বীকার করে, কয়েকজনই আছে তারা স্বীকার করবে এবং করেছেও, যে এর সাথে শেখ হাসিনা সম্পূর্ণভাবে জড়িত ছিল। এই কারণে যদি শেখ হাসিনা জড়িত না থাকতো, তাহলে ওই দিন বিডিআর বিদ্রোহ হওয়ার সাথে সাথে তিনি সেনাবাহিনীকে বাইরে থেকে আক্রমণ করবার অনুমতি দিতেন। কিন্তু তিনি সবাইকে চাপিয়ে দিয়ে বলেছেন যে এটা ব্যক্তিগতভাবে উনি দেখছেন, কিন্তু উনি কোনো প্রকার কাউকে কোনো সাহায্যের জন্য প্রেরণ করেননি। তিনি শুধু অবলোকন করেছেন কি ঘটছে এবং সেটাকে তিনি নিজের নিয়ন্ত্রণ করবেন বলেছেন, কিন্তু কোনো প্রকার অ্যাকশন তার দেখা যায়নি। এটা কিন্তু একটা মানে বড় ধরনের কনস্পিরেসি এবং তিনি এটার সাথে জড়িত ছিলেন, যেহেতু তিনি কোনো প্রকার অ্যাকশনে যাননি। আর আরেকটা বিষয় আছে যে যদি তিনি জড়িত না থাকতেন, তাহলে তিনি এই ঘটনার পরবর্তীতে এই বিষয়টি নিয়ে জাতীয় শোক দিবস থেকে শুরু করে জাতীয় ব্যাপক প্রচারণা চালাতেন এবং জাতিকে এটার জন্য মানে চরমভাবে সচেতন করে তুলতেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে তাদের অন্তত মানসিক শক্তিটাকে ধরে রাখতে চেষ্টা করতেন। কিন্তু তিনি কোনোটাই করেননি, বরং তিনি তাদের বিভিন্ন ধরনের পারিবারিক সাহায্য সহযোগিতাও কমিয়ে দেবার চেষ্টা করেছেন। এটারও প্রমাণ আমরা ইতিপূর্বে পেয়েছি। তো যাই হোক, আমি এই কথাটাই বলছি যে আজকে পুরো জাতি কিন্তু একটা মিথ্যাচারে লিপ্ত হয়ে গেছে। কারণ সেই সময় থেকে যে প্রত্যেকে আমরা মিথ্যাচারিতা করছি এবং শেখ হাসিনাকে সেভ করবার জন্য বিভিন্ন নেতাকর্মীরা পর্যন্ত মিথ্যাচার করছি, পুরো দেশের অর্গানটা পর্যন্ত মিথ্যাচার করছে এবং এই মিথ্যাচারিতাই হয়েছে আমাদের সবচেয়ে বড় কাল। আমি বারবার বলছি, আজকে আমি কিন্তু ২০ বছর থেকে এই মিথ্যাচারিতা সম্পর্কে অগণিত ভিডিও করেছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে মিথ্যাচার কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে। এবং আমি অনেকবার ইনডাইরেক্টলি এও বলেছি যে একটা পরিবারে যদি অভিভাবক মিথ্যাচারী করে, তাহলে সেই পরিবারের মানে আর সত্য বজায় রাখা সম্ভব হয় না। ঠিক একটি দেশে যদি সরকার প্রধান মিথ্যাচার করে, তাহলে পুরো জাতির ভিতরে মিথ্যাচার সংক্রামক ব্যাধিতে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। আর সেটাই বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে। এখন অন্তত পক্ষে আমাদের উচিত সত্যের পক্ষে
কথা বলা অনেকের, কিন্তু আমরা সেটা বলছি না, কারণ আমরা এখনও মিথ্যাচারিতায় রাজনীতিকে সমর্থন করবার চেষ্টা করছি। অর্থাৎ এই নতুন প্রজন্মের যে বিপ্লব, নতুন প্রজন্মের যে পদক্ষেপ, এই পদক্ষেপকে আমরা অনেক পুরাতন মানে যারা আছি, যারা সাংবাদিক, পুরাতন রাজনীতিবিদ, এরা কেউ সমর্থন করতে পারছে না। এবং সমর্থন করতে না পারার কারণে এদের বিরুদ্ধে মিথ্যাচারে কিন্তু আমরা অনেকেই লিপ্ত হয়ে যাচ্ছি। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে আমি কয়েকটা টকশো দেখেছি, এবং যারা বিগত দিনে শেখ হাসিনার বিপক্ষে ব্যাপক টকশো করেছে, ব্যাপক আলোচনা করেছে, তারাও কেমন যেন আজকে এদের এই সরকারের বিরোধিতা করে বিএনপিকে দাঁড় করাবার চেষ্টা করছে। অর্থাৎ তারা এই ধরনের কোনো বৈপ্লবিক পরিবর্তন তারাও কামনা করছে না, কারণ তারা মনে করছে তাদের যে অস্তিত্ব সেটা নষ্ট হতে পারে। এই জন্য আমরা অনেক সাংবাদিক যারা শেখ হাসিনার বিপক্ষে ছিল, আজকে তারা কিন্তু শেখ হাসিনার পক্ষ নিচ্ছে এবং তারা বিএনপির পক্ষ নিচ্ছে। তো এটার মূল কারণটা হচ্ছে যে আমরা মিথ্যাচারিতায় নিজের ভোগবিলাস, নিজেকে প্রতিষ্ঠিত করবার স্বপ্ন দেখি। কিন্তু এ কথা সত্য যে মিথ্যাচারিতায় কোনো কিছুকে প্রতিষ্ঠিত করা যায় না। সাময়িক গেলেও সত্য বেরিয়ে আসে, আর তখন মিথ্যাচারিতার প্রাচীর কিন্তু ভেঙেই যায়। তো আজকে আমাদের অন্তত এটুক শিক্ষা আমাদের নেওয়া উচিত যে আমরা কোনো প্রকার মিথ্যাচারিতায় অংশগ্রহণ করব না, প্রত্যেকে সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করব। যদি এইটুকু করতে পারি তাহলে কিন্তু দেশটা হয়তো একটা ভালোর দিকে যেতে পারে। আর নাহলে আমাদের যে বর্তমান দেশের যে অবস্থা, এটা খুব ভয়াবহ। এটা আসলে কোনোভাবেই এটাকে মানে ভয়াবহতা থেকে এখনও আমরা নিরাপত্তার কথা বলতে পারি না, যেটা নিরাপদ হয়ে যাচ্ছে বা নিরাপত্তায় আছে না, কিন্তু এটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। এখন আমাদেরকে মুক্তির অন্যতম পথ হচ্ছে যে সব মিথ্যাচারিতাকে না বলা এবং সত্যের পক্ষে সবাইকে এগিয়ে আসা। আমি এখনও ইউটিউব, ফেসবুক দেখলে আমি খুবই হতাশ হই যে এতটা মিথ্যাচারে লিপ্ত, যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটাই এখনও মানে অনুমান করাই কঠিন হয়ে গেছে। এবং আমাদের সরকারের মানে বর্তমান সরকারের যত মানে অর্গান আছে, এরাও আজকাল খুব অস্থিরতায় ভুগছে শুধু সত্য মিথ্যার আলোচনায়। আমি বাংলাদেশে একটি মানুষকে দেখেছি যে খুব কম কথা বলছে এবং খুবই সত্যের পথে আছে, সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এখনও কোনো প্রকার মিথ্যাচার তার মুখ থেকে বের হয়নি এবং কারোর সমালোচনাও সে মিথ্যাচারিতার মাধ্যমে করেনি। সে যাহা সত্য তাই সে প্রকাশ্যে বলছে, তাও খুব কম কথা বলছে। অন্যরা কিন্তু মানে অতিমাত্রায় কথা বলছে, অতিমাত্রা অস্থির হয়ে উঠছে। সবাই, সেনাপ্রধান থেকে শুরু করে রাজনৈতিক নেতারা এবং মানে যারা আন্দোলনকারী তারাও। তো আমি এই জিনিসটা উপলব্ধি করছি, আমি বারবার বলছি যে আমাদেরকে এখন সত্যের পক্ষ নিতে হবে সবাইকে। যারা সত্য কাজ করছে, সত্য বলছে এবং সত্যের পক্ষে আছে, তাদেরকে সঙ্গ দিতে হবে, তাহলেই আমরা মুক্তির পথ খুঁজে পাবো। অন্যথায় আমাদের সামনে কিন্তু মানে বড় ধরনের ডিজাস্টার অপেক্ষা করছে। কারণ আমি বারবার বলেছি যে এত বৃহত্তর জনগোষ্ঠীর দেশ, এত ক্ষুদ্র দেশ, এত জনগোষ্ঠী নিয়ে যদি আমরা মিথ্যাচারে লিপ্ত হই, তাহলে ধ্বংসের মানে কিছুই থাকবে। এটা এমন বড় ধ্বংস হবে যে যেটাকে আমরা সহজে সঠিক পথে বা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো না। এজন্য একমাত্র উপায় সত্যের পক্ষে থাকা, সত্যকে সঙ্গ দেওয়া প্রত্যেকে, এবং মিথ্যাচারকে বর্জন করা, মিথ্যাচারের প্রতিবাদে আমাদের এগিয়ে আসা সম্মিলিতভাবে। তাহলে আমরা দেশটাকে মুক্ত করতে সক্ষম হব। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দেশকে বাঁচান। আমি বারবার বলছি। আজকে লেফটেন্যান্ট কর্নেল তৎকালীন ওনার বক্তব্য উনি একই কথা বলেছেন যে দেশ যদি না বাঁচে তাহলে আমরা কেউ, আমাদের কোনো কর্মই কিন্তু সাফল্য অর্জন করবে না। এবং সামরিক বাহিনী যদি সত্যিকারের সবচেয়ে মানে এই জায়গাটাই সবচেয়ে দুর্বল হয়ে গেছে বাংলাদেশের, কারণ সামরিক বাহিনী যদি সবল থাকে তাহলেই একমাত্র দেশের বিভিন্ন ধরনের অবক্ষয় থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়। কারণ বাইরের আক্রমণ, দেশের ভিতরেও যদি উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পায়, তখন সামরিক বাহিনী কিন্তু সেটার ব্যালেন্স তৈরি করে। কিন্তু সেই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি বড় অবক্ষয় হয়ে গেছে, কারণ সামরিক বাহিনীর ভিতরেও মিথ্যাচার লিপ্ত আছে।
এই জায়গাটাকে সত্যে রূপান্তর করতে হবে। অন্তত সামরিক বাহিনী এবং সরকারের অর্গানগুলোকে মিথ্যাচার্য থেকে মুক্ত করতে হবে। তাহলে এই দেশটাকে আমরা রক্ষা করতে পারবো। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে পুনরায় সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।